দর্শক, হঠাৎ একই ঘোষণা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 মাসের মধ্যে নতুন নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত। অপরদিকে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির গোপন ষড়যন্ত্র ফাঁস। সম্পূর্ণ ভিডিওটি সামনে রয়েছে, আপনারা দেখতে থাকুন। মাহমুদুর রহমানের মতো লোকদের যদি জেলে যেতে হয়, ডক্টর ইউনূস আপনার লজ্জা থাকা উচিত। আপনার লজ্জায় ক্ষমা প্রার্থনা করুন আপনি মাহমুদুর রহমানের পরিবারের কাছে এবং তার কাছে, যে আমি এটা ওভারসাইট করেছি। আমি সাকিবের কি হবে? নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার সংকল্প প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করা। কোন সরকার চায় না তার আমলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ট্রেড করুক। কোন সরকার চায় না তার আমলে পাহাড়ে ঝামেলা হোক, মব জাস্টিস হোক, কিংবা পিটিএ মারা হোক, কিংবা আনসাররা এসে অভ্যুত্থান করুক, আন্দোলন করুক। কেউ চায় না। যদি সেটা সামাল দিতে না পারে, সেটাকে আমরা ইনকেপেবল সরকার বলি। যেই সরকারই হোক, আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ ইনকেপেবল, বিএনপি হলে বিএনপি ইনকেপেবল, উপদেষ্টা মহল হলে তারা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। ক্ষমা চেয়ে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। সেই সাথে দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে মোদি, হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছে। সেই সাথে সাথে কিন্তু রাষ্ট্রপতিও ফেসে যেতে চলেছে। আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলা মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিক লোকদের যদি জেলে যেতে হয়, ডক্টর ইউনূস আপনার লজ্জা থাকা উচিত। আপনার লজ্জায় ক্ষমা প্রার্থনা করুন আপনি মাহমুদুর রহমানের পরিবারের কাছে এবং তার কাছে, যে আমি এটা ওভারসাইট করেছি। আমি সাকিবের কি হবে এটা নিয়ে আমি আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করেছি, যেটা খবরের কাগজে এসেছে। হুই সাকিব? ভারতের সঙ্গে সম্পর্ক চ্যুত না হলেও 90% শেষ বন্ধ করে ফেলতে হবে। আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলোকে বেআইনি ঘোষণা, ট্রাইব্যুনাল বানিয়ে সামারি ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। এই 2 মাস অনেক সময় ছিল, এর ভিতরে বহু লোকের ফাঁসির রায় হতে পারতো, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারতো। এইটা করলে করাপশনটা বন্ধ হতো। সিনহা সাহেব যেটা বললেন, আমি আবেগ দ্বারা তাড়িত হয়ে আবেগবশত ভারতের সঙ্গে ডিপ্লোম্যাটিক টাই বন্ধ করতে বলেছি। আদৌ না, আমি এখানে একটুও আবেগ দেখাচ্ছি না, যুক্তি দিয়ে বলছি। দেখেন, ফ্রেঞ্চ রেভলিউশন যখন হলো, ফরাসি বিপ্লবের পরে বিপ্লবী সরকার ব্রিটেন এবং যারা যারা রাজতন্ত্রে বিশ্বাসী ইউরোপের দেশগুলো, সবাইয়ের সঙ্গে তারা ডিপ্লোম্যাটিক রিলেশনস বন্ধ করে দিয়েছে, তাদের ইন্টারফেরেন্স বন্ধ করেছে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যে জন্য দেখবেন যে পার্শ্ববর্তী দেশগুলো নেপোলিয়ন ক্ষমতায় আসার পরেও, ফরাসি বিপ্লবের 10 বছর পরেও ফ্রান্সের সঙ্গে তাদের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে 1815-তে নেপোলিয়নের পরাজয় ঘটল। তো 1789 সালে শুরু হলো, 1815 পর্যন্ত চললো। তারপরেও ফ্রান্স তাদের একটা বৈপ্লবিক চেতনা টিকিয়ে রেখেছিল বলেই ফ্রান্স এখন যেখানে আছে সেখানে আছে। এখন বাংলাদেশের প্রধান 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 শত্রু হচ্ছে ভারত। 1947 সাল থেকেই একদিকে তারা পার্টিশন মেনে নিয়েছিল, কিন্তু অপরদিকে তারা পার্টিশনটাকে ঠিক মেনে নেওয়ার পরেও মনে করছে এটা আমাদের স্বার্থের পরিপন্থী হলো। এত হিন্দু রিফিউজি চলে আসছে এবং পাকিস্তান একটা শক্তিশালী দেশ হয়ে উঠছে। তারা পাকিস্তান ভাঙার জন্য 47 সাল থেকেই পরিকল্পনা করেছে। এমনকি ভাষা আন্দোলনও কমিউনিস্ট এবং ভারতীয়দের নেতৃত্বে ঘটেছে। এই যে কমিউনিস্ট তমদ্দুল মজলিসের নেতা আবুল কাসেম, যিনি প্রথম ভাষা আন্দোলনের সূত্রপাত করলেন, তিনি ছিলেন কার্ডধারী কমিউনিস্ট পার্টির মেম্বার। ইসলামিক নাম তমদ্দুল মজলিস দিয়ে তিনি রাষ্ট্রভাষা আন্দোলন করেছেন। সেখানে সেটা অন্য কথা। যাই হোক, ভারতের সঙ্গে ডিপ্লোম্যাটিক টাই বন্ধ হলে হবে কি, ভারতের এমবাসি যেখানে এই গুপ্তচর বৃত্তি করছে, ভারতীয় দালালরা যে ওদের সঙ্গে মেলামেশা করছে, এই যে ভারতীয় দালাল বা ভারতপন্থী নেতৃবৃন্দ, জামাত বলেন আর বিএনপি বলেন, আওয়ামী লীগ তো আছেই, তারাও চাইছেন ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতে। যারা আমাকে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের জন্য বিরোধিতা করার জন্য ভারতপন্থী বলেন, এই যে নাগরিক টিভিতে তো অকথ্য ভাষা গালাগালি করেছে মিল্টন, কি বলে, জ্যাকব মিল্টন। ওইখানটাই আসছি। আমি মনে করি ভারতের সঙ্গে অন্তত 4-5 বছরের জন্য পুরোপুরি স্ন্যাপ টাই অ্যাম্বাসেডার রিকল করেন, একটা স্কেলিটন ফিগার রাখেন, 5-6 জন ট্রেড মিশনটা রাখেন, আর কিছু রাখার দরকার নেই। তাতে ভারতের একটা শিক্ষা হবে। এবং ইলিশ মাছ বন্ধ করার ব্যাপারটা ছিল সিম্বলিক হলেও এটা আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হবো অনেক বেশি। সুতরাং ভারতকে আমরা এক্ষেত্রে তো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা মনে করেন? কারণ আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই যতদিন আমরা চীনের কাছ থেকে টাকা পাচ্ছি। ভারত থেকে আমরা কিছু পাই না। ভারত থেকে যে মোটর গাড়ি আসে আর অন্য জিনিসপত্র আসে, এগুলো আমরা চীন, কোরিয়া, অন্য জায়গা থেকে আনতে পারবো। একটু দাম বেশি পড়লেও পাকিস্তান থেকেও আনতে পারবো।
সুতরাং ওইটা চায়না থেকে দাম কম পড়বে, উল্টা দাম বেশি পড়বে না, দাম কম পড়বে। আমি ওই গরমের হিসাবটা জানি না। বাংলাদেশের সরকারের 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক চ্যুত না হলেও 90% শেষ বন্ধ করে ফেলতে হবে। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলোকে বেআইনি ঘোষণা করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে ট্রাইব্যুনাল বানিয়ে সামারি ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। এই 2 মাস অনেক সময় ছিল, এর ভিতরে বহু লোকের ফাঁসির রায় হতে পারতো, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারতো। এইটা করলে এই 10,000 20,000 লোককে যদি জেলে ভরতে পারতেন যারা সত্যি সত্যি অন্যায় করেছে, অন্যরা ভয় পেত, চাকরি বাকরি সংস্থান হতো, করাপশনটা বন্ধ হতো। এই এস আলম বলেন, বসুন্ধরা বলেন, তারা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের, আপনি কথাটার সাথে অ্যাড করে একটা কথা বলি, আমরা কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারিনি বলেই আজকে এত কিছু ঘটতেছে। 1টা 2টা হলো দৃষ্টান্ত স্থাপন করা দরকার ছিল ক্ষমতায় আসার পরে, এটা করা হয়নি বলে আজকে তারা চাইলেও অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না। আজকেও কিন্তু নমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে ওখানে কিন্তু অনেক বড় আন্দোলন হয়েছে কিছুক্ষণ আগেও। তো এটা কারণ কি? কারণ হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে দৃষ্টান্ত স্থাপন করতে তারা পারে নাই, কোনো ভীতি সৃষ্টি করতে পারে নাই, কঠোর কোনো সিদ্ধান্ত নিয়ে দেখাতে পারে নাই। আন্দোলনটা হচ্ছে মূলত চাকরির বয়স সীমা 35 পর্যন্ত করা। এটা তো অবশ্যই করা উচিত। আমি তো বলেছি 30 বছর কাজ করবে। আমার নতুন কথা কিছু নেই, আমি পুরনো কথাই বলছি। কিন্তু এই 3টা জিনিস করতে হবে। ভারতের সঙ্গে ডিপ্লোম্যাটিক সম্পর্ক যতটা কমানো যায়, বড় জোর 5 জন বাংলাদেশি ওখানে থাকবে, 5 জন ভারতীয় কূটনীতিক ঢাকায় থাকবে, ব্যাস। ওদের সমস্ত ওই যে ভিসা অফিস যেগুলো আছে, রাজশাহীতে আছে, সিলেট আছে, যেখানে আছে, চিটাগাংয়ে আছে, ওগুলো বন্ধ করতে হবে। ওগুলো হচ্ছে স্পাইং এর মূল সূত্র। আর এই ভারতীয় এমবাসিতে আইন করতে হবে দিনের বেলা, রাত্রের বেলা, ছুটির দিন কোনো বাংলাদেশি সরকারি কোনো কাজ ছাড়া, দলিলপত্র ছাড়া ঢুকতে পারবে না। একেবারে আউট অফ বাউন্ডস থাকবে। একেবারে ওখানে কেউ গেলেই বলবে কেমন দেখা করতে যাবেন ভারতীয় কারোর সঙ্গে। ভারতে যারা যাবে তাদেরকে উল্টো লটকিয়ে মারা হবে, যে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন। ভারতে কারা যায় এভাবে, যারা মানে ইলিগালি যারা যায়, এদের উদ্দেশ্য কি এবং কারা যায়? বাংলাদেশের যে অবস্থা তাতে ভারতে যাওয়ার কোনো প্রয়োজন কি আছে বলে মনে করেন? তাদের উদ্দেশ্যে সে কথা বলেছে। এই মিথটা তারা গত 25-30 বছর যাবতীয় চালিয়ে আসছে। মোদী সরকার আসার আগেও কংগ্রেস সরকারও বলতো বাংলাদেশিরা চাকরি বাকরির জন্য ভারতে যায়, এবং বহু ভারতীয় কিন্তু বিশ্বাস করে যে সত্যি সত্যি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসছে। অনুপ্রবেশকারী মানে হোয়াট ইজ দিস ঘুসপেটিও বাংলাদেশিরা, যারা ইলিগাল ইমিগ্রেন্টস, এবং যে বাংলাদেশিরা ওখানে চাকরি করছে। উল্টো ঘটনাটা ঘটছে, ভারতীয়রা এখানে ইলিগালে চাকরি বাকরি করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। এইটা তারা বিশ্বাস করে না। বহু ভারতীয় বিশ্বাস করে যে বাংলাদেশ তাদের চাইতে গরিব, আর ওদের চাইতে পার ক্যাপিটা ইনকাম ভালো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বড়, উপরে। অমর্ত্য সেন পর্যন্ত বলছেন যে বাংলাদেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভারতের চেয়ে উপরে। অভ্যুত্থানের পর দেশের শাসন ভার নেয় অন্তর্বর্তী সরকার, ফলে নির্বাচনের জন্য মরিয়া হয়ে ওঠে রাজনৈতিক দলগুলো। এতে তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। এদিকে দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপি, আর জামায়াত বলছে আগে সংস্কার। এমন পরিস্থিতিতে নির্বাচন কখন হবে তা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুবরাজ ফয়সালের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশে সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে টানাপোড়েন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে নির্বাচন দ্রুত অনুষ্ঠানের দাবি জানানো হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কখন হবে তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 29 সেপ্টেম্বর জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে তিনি এই সাক্ষাৎকার দেন। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজ ও যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। তাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এখানে দীর্ঘদিন থাকতে আসিনি। আমাদের কাজ যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া। আমাদের মূল লক্ষ্য হলো দেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। আমরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করব। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই অভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তরুণরা সফলভাবে তাদের চাওয়া পাওয়া উপস্থাপন করতে পেরেছেন। ছাত্ররা জানতো তারা কি চায়, তারা তাদের সেই চাওয়াকে সফলভাবে উপস্থাপন করতে পেরেছে। নীতি নির্ধারণে তাদের মতামত ও চিন্তাভাবনা জরুরি। আমরা বিষয়টাকে গুরুত্বের সঙ্গে দেখছি। এর আগে সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশে চলমান সংকট সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে, তাতে যাই হোক না কেন। এছাড়া আগামী 18 মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে তিনি সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আরো বলেন, যাই হোক না কেন আমরা তার পাশে থাকবো, যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন। নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে একটি সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। সংস্কারের পর 1.5 বছরের মধ্যে গণতন্ত্র উত্তরণ করা। আলোচনার স্থানগুলো হয়তো আলাদা, কিন্তু আপনি যদি দেখেন যোগসূত্রগুলো একটা লাইনে এসে মিলে যাচ্ছে। আজকে আপনাদেরকে 2 ঘন্টা একটা নিউজ দিয়েছিলাম, সমকালের একটা প্রতিবেদন যে বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক শক্তি মাঠে আসতে যাচ্ছে।
আর এই সম্পর্কে আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাবেক রাষ্ট্রদূত ড্যান বাজিনা অভ্যুত্থানের সময়ই তিনি একটা প্রশ্ন তুলেছিলেন বা তিনি একটা প্রস্তাব করেছিলেন যে বাংলাদেশে আসলে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি দরকার। তো কেউ কেউ বলছেন যে এই সরকারটার পেছনে মার্কিনীদের নানান প্ল্যান পরিকল্পনা কাজ করে যাচ্ছে। আর সাম্প্রতিক সময়ে আজকে যখন আমরা দেখলাম যে ধারাবাহিক কিছু বক্তব্য, সেই বক্তব্যগুলোর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যতটুকু মনে হচ্ছে আর কি, এটা আমার ব্যক্তিগতভাবে, যে তিনি একটা কিং মেকার সিচুয়েশনে থাকতে চাচ্ছেন। কিং মেকার বলতে তিনি নিজে কোনো দলের প্রধানমন্ত্রী হবেন না, নিজে ক্ষমতায় থাকবেন না, বাট একটা নতুন বাংলাদেশ, এই অভ্যুত্থানের পর একটা নতুন বাংলাদেশের কল্পনা জাতি করছে। আবার অপরদিকে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের যে একটা টিম তৈরি হয়েছে নাগরিক শক্তি, তারা গেল এক মাসে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে, সেখান থেকে তারা একটা ঐক্যমতে পৌঁছেছে যে বাংলাদেশে একটা বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে মানুষ নাকি দেখতে চায়। আবার অপরদিকে ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক গণমাধ্যম এনপিআরকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সবকিছু মনে হচ্ছে একটা যোগসূত্রেই গাথা, সামথিং নিউ, নতুন কোনো কিছু ঘটতে যাচ্ছে। তো ডক্টর ইউনূস আসলে কিসের ইঙ্গিত দিয়েছেন? নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার পর গ্র্যান্ড হায়াত গ্র্যান্ড সেন্ট্রালের একটি সুটে এনপিআরের সাংবাদিক মিশেল মার্টিনের সাথে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেখানে আপনার নানান বক্তব্যের একটা পর্যায়ে তার যদি আমরা দেখি, তিনি আসলে যেটা বলতে চেয়েছেন, তিনি বলছেন যে আমরা যদি একদম প্রথম থেকে দেখি প্রতিবেদনটা যেভাবে সাজানো হয়েছে, যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার জীবনের গতিপথ পরিবর্তন হয়ে গেছে। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে ভারত পালিয়ে গিয়েছিলেন। কয়েক হাজার বিক্ষোভকারী তার নেতৃত্ব এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ করে তার বাসভবনে ঢুকে পড়েছে। মানে এখানে নানান ঘটনাগুলোর একটা সামহাও সামনে আসছে। তো সাক্ষাৎকারে তার কাছে এখানে নানান প্রশ্ন ছিল, যেমন এনপিআর যিনি সাংবাদিক ছিলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গঠন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাষ্ট্রটি কেমন হবে, এগুলো ছাড়াও বিভিন্ন বিষয়ে মিশেল মার্টিনের প্রশ্ন ছিল। তো আমরা যতটুকু এখানে ফোকাস করতে পারছি যে ভবিষ্যৎ বাংলাদেশের প্রশ্নে তিনি আপনার আসলে কী ধরনের বক্তব্য রাখেছেন। মানে মার্টিনের প্রশ্ন ছিল এরকম যে আপনি কি মনে করেন যে আপনি জনগণকে প্রতিশোধের পরিবর্তে সংস্কারের দিকে মনোনিবেশ করার পথে ফিরিয়ে আনতে পারবেন? কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের হাতে নির্যাতিত অথবা দীর্ঘ 16 বছর ধরে যারা নানান ধরনের সাফারিং করেছেন, তাদের মধ্যে একটা ব্যাপক প্রতিশোধের নেশা কাজ করছে। তো ডক্টর ইউনূস আসলে কোন দিকে এটাকে কীভাবে মানে তিনি এটাকে ডেসক্রাইব কীভাবে করবেন? তিনি বলছেন প্রতিশোধের সময় মাত্র কয়েক সপ্তাহ ছিল, তারপর পরিস্থিতি স্বাভাবিকের দিকে শুরু হয়েছে। আমরা দেশ চালাচ্ছি, কিন্তু এখনও বিক্ষোভ আছে। বেশিরভাগ বিক্ষোভ হচ্ছে বেতন ভাতা চাকরির দাবিতে, যাদেরকে সরকার আগে বরখাস্ত করেছিল। তো এইসব ইস্যুতে আপাতত আপনার বিক্ষোভ টিক্ষোভ চলছে। তবে নির্বাচন ইস্যুতে যে 18 মাস সময়ের ইস্যুটা আসছে, সেটা তো তিনি বলছেন জনগণ এই সংখ্যাগুলো বিবেচনা করছে না, কত মাস কত বছর তাদের প্রয়োজন মনে হয়। কেউ কেউ বলছেন এটি দ্রুত করা উচিত, আবার কেউ বলছেন যে আপনি দ্রুত না করলে অজনপ্রিয় হবেন, সবকিছু এলোমেলো হয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন আপনি দীর্ঘ সময় ধরে থাকুন, কারণ আমরা সবকিছু ঠিকঠাক না করে বাংলাদেশকে 2.0 এই জায়গায় নিয়ে যেতে চাই না। এখন 2.0 দ্বারা কিসের ইঙ্গিত দিচ্ছেন? তো তিনি বলা হচ্ছেন সংস্করণ 2 এর অর্থ হচ্ছে কি বলে যে আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না। তাহলে এত জীবন দেওয়ার মানে কি? এর কোনো মানে নেই, কারণ আমরা যা করেছি সবকিছু ধ্বংস করেছি। তাই একটি নতুন দেশ নির্মাণ আমাদের শুরু করতে হবে, আর এটা খুবই চ্যালেঞ্জিং আর খুবই উত্তেজনাপূর্ণ। আমরা এই মুহূর্তে জাতি এই এত বছরের মধ্যে যে সুযোগ পেয়েছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা ইন ফিউচার এমন একটা রাষ্ট্র, এমন একটা ভবিষ্যৎ প্রজন্ম, এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে চাই যে সিস্টেমটাকে যুগের পর যুগ মানুষ স্মরণ করবে। ব্যক্তিগতভাবে কোনো দলের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্র ক্ষমতায় থাকার ইচ্ছা তিনি আর নাই, কিন্তু একটা নতুন বাংলাদেশ যেখানে প্রতিশোধ থাকবে না, এই জিনিসটা আমরাও কিন্তু চাই না তা না। আমাদের রাজনৈতিক দলগুলো আমরা সবসময় একজন সাধারণ কর্মী হিসেবে আমি আমার দলের কাছে এক্সপেকটেশন করি আমার দল যখন ক্ষমতায় থাকবে তার দ্বারা বা আমার দল দ্বারা কোনো নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ নির্যাতিত হবে না, একজন ব্যবসায়ী চাঁদাবাজের শিকার হবে না, মানুষের মেয়েদের সামাজিকভাবে সবকিছু নিরাপত্তা থাকবে। বিশেষ করে সরকার পালাবদলের পরে শত শত মায়ের কোল খালি হয়, শত শত প্রতিষ্ঠান কোম্পানি আগুন জ্বালায় দিয়ে লুটপাটের শিকার হয়, অনেক কোম্পানি বন্ধ হয়ে যায়, এগুলোতে কাজ করা হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে যায়, মিথ্যা মামলা হিংসা এগুলো হয়। কিন্তু এইটা আসলে আমাদের দলগুলা পারবে কিনা? এই যে এই সরকারের পতনের পরেও আমরা কি ওই দৃশ্য দেখছি যে না সব ক্ষমাসুন্দর দৃষ্টিতে শুরু হয়েছিল, বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা আবারও শুরু হবে, এটাই অনেকে ভাবছেন। আর ডক্টর ইউনূসও মনে করছেন যে এটাই হবে। সেই কারণে নতুন একটা বাংলাদেশ, এখন এই বাংলাদেশটা আসলে কি কিসের ইঙ্গিত? অপরদিকে নাগরিক শক্তি সামনে আসছে, সবকিছু মিলাইয়া একটা নতুন কিছু হয়তো ঘটতে যাচ্ছে, সময়ের সাথে সাথে সামনে আসবে। আর পেছনে এটা মনে রাখেন, এই সকল কিছুর পেছনে একজন বাবা আছে। বাবার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র। দেখবেন ম্যাটার অফ টাইম সামনে আসবে। আমি সাধারণত স্থানীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকে আমাদের যে কূটনৈতিক অবস্থান এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বিদেশের সম্পর্ক, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আপনারা সবাই জানেন যে গত কয়েক বছর যাবৎ আন্তর্জাতিক অঙ্গনে বিএনপি অনেকটা বন্ধুহীন অবস্থায় ছিল। আমেরিকার সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য লবিস্ট নিয়োগ করা থেকে শুরু করে নানা রকম চেষ্টা তদবির করা হয়েছে। কিন্তু আমি যতটুকু জানি
সেখানে ঠিক ওইরকম কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং, জাতিসংঘের প্রেস ব্রিফিং, এই দুটো জায়গাতে বিএনপির একজন প্রতিনিধি সেখানে থাকতেন এবং বিভিন্ন প্রশ্ন করতেন, এবং সেই প্রশ্নের উত্তর এবং সেই প্রশ্ন করা, এটা কি এ যাবৎকালে বিএনপির সবচেয়ে বড় নিজেদের আন্তর্জাতিক সফলতা হিসাবে বলতে পারে। কিন্তু সত্যিকার অর্থে সরকারি লেভেলে, সিনেট অফিসে, জাস্টিস ডিপার্টমেন্টে, পেন্টাগনে, স্টেট ডিপার্টমেন্টে, হোয়াইট হাউসে, এই সকল জায়গাতে বিএনপির নিয়োগকৃত লবিস্ট বা বিএনপির যারা লোকজন সেখানে খুব সফলতা অর্জন করেছেন, এটা আমার জানা নেই। দ্বিতীয়ত, রাষ্ট্রীয় পর্যায়ে অর্থাৎ প্রেসিডেন্ট জো বাইডেন, ব্লিংকেন থেকে শুরু করে অন্যান্য এই গুরুত্বপূর্ণ পদগুলো যারা আছেন, তাদের সঙ্গে সাধারণত যদি কূটনৈতিক অঙ্গনের সম্পর্ক থাকতো, তাহলে মিস্টার ফখরুল ইসলাম আলমগীর, জনাব তারেক রহমান, তাদের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো এবং আরও অনেক কিছু দুধ বিনিময় হতো। তো আমি যেহেতু বিএনপির ঠিক ওরকম ঘরের লোক নই, বাইরে থেকে যতটুকু দেখেছি এরকম কোনো ঘটনা ঘটেছে সেটি আমার জানা নেই। তবে একটা সময় বিএনপির সঙ্গে চীনের পারিবারিক একটা সম্পর্ক ছিল। চীনে যারা এই ক্ষমতায় এসেছে তারা সবসময় বিএনপির সঙ্গে সেই ঐতিহাসিকভাবে সেই জিয়াউর রহমান সাহেবের জমানা থেকে এবং আমি মনে করি এখনও পর্যন্ত সাইড লাইনে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিএনপির সঙ্গে একটা সম্পর্ক রাখছে, পলিটিক্যাল, তারপরে বিজনেস রিলেশনশিপ অ্যাজ ওয়েল অ্যাজ ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ। শেখ হাসিনার জমানাতে চীনের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু বিএনপির সঙ্গে চীনের সম্পর্কটা কিন্তু কখনো নষ্ট হয়নি। অনেকে জানেন না, কিন্তু আপনাদের একটা জানার জন্য বলছি যে আলতাফ হোসেন চৌধুরী, সাবেক বিমান বাহিনী প্রধান এবং বিএনপির সাবেক মন্ত্রী, তো উনি একটা অর্গানাইজেশন ওনার আছে, বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন। তো এই সংগঠনটির মাধ্যমে চীনের একেবারে সর্বোচ্চ পর্যায়ের যারা লোকজন তাদের সঙ্গে নিয়মিত বিএনপির যোগাযোগ হতো এবং হচ্ছে সেই প্রথম থেকেই, যে 2009 থেকেই। এবং এই প্রতিষ্ঠানটির মাধ্যমে অনেক বিএনপির নেতা চীন ভ্রমণ করেছেন চীনের রাষ্ট্রীয় মেহমান হিসেবে। আবার এই প্রতিষ্ঠানের মেহমান হয়ে অনেক ঊর্ধ্বতন চীনা কর্মকর্তা বাংলাদেশে এসেছেন। তো আওয়ামী লীগ এই বিষয়টা ধরতে পারেনি কূটনৈতিক অঙ্গনে, বা তাদের যে গোয়েন্দা গ্রুপ রয়েছে তাদের মাধ্যমে এই বিষয়টা তারা কগনিজেন্সে নিতে পারেননি, অথবা তারা এটাকে নেগলেক্ট করেছেন। কিন্তু বিএনপি ঠিকই চীনের সঙ্গে এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা তারা রেখেছে, যেটা আমেরিকার সঙ্গে চেষ্টা করার পরও পারেনি। দ্বিতীয়ত, যখন শামসুর মুবিন সাহেব ছিলেন বিএনপির সঙ্গে, শামসুর মুবিন চৌধুরীর একটা ভালো ব্যক্তিগত কানেকশন ভারতের সঙ্গে ছিল এবং এখনও আছে, এতে কোনো সন্দেহ নেই। কিংবা রিয়াজ রহমান সাহেব যখন ছিলেন একজন ঝানু কূটনীতিবিদ হিসাবে, আমাদের যে দূতাবাসগুলো তাদের সঙ্গে রিয়াজ রহমান সাহেবের একটা ভালো সম্পর্ক ছিল। তো শামসুর মুবিন সাহেবের দুতিয়ালিতে ভারতের সঙ্গে বিএনপির একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং এর ফলে যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবে দিল্লিতে গেলেন, মনমোহন সিং স্বয়ং সকল প্রোটোকল ভেঙে তিনি এয়ারপোর্টে এসে তাকে কিন্তু রিসিভ করেছিলেন। এটা ছিল বিএনপির একটা নিদারুণ, মানে যাকে বলা হয় বিস্ময়কর বৈপ্লবিক কূটনৈতিক সফলতা। এই সফলতা এখনো পর্যন্ত স্বাধীন বাংলাদেশে কোনো বিরোধী দল এখন পর্যন্ত সেটা পায়নি, এবং আগামীতে পাবে কিনা এটা আমরা বলতে পারবো না। বাট বিএনপি এটা পেরেছে, সেটা বেগম খালেদা জিয়ার কারিশমা হোক, শামসুর মুবিন চৌধুরীর কারিশমা হোক, বা তারেক রহমান সাহেবের কারিশমা হোক, বাট ইট হ্যাপেন্ড। তো সেই জিনিসটি পরবর্তীতে রাখা যায়নি বা থাকেনি, সেটা নিয়ে দীর্ঘ আলোচনা। কিন্তু বিএনপির সঙ্গে ভারতের একটা সাইড লাইন সম্পর্ক থাকে, সবসময় থাকে। তো আওয়ামী লীগের কারণে এবং জামাতের কারণে, জামাতের সাথে বিএনপির খুব ধরম মরম সম্পর্কের কারণে মধ্যখানে এই সম্পর্কটা অনেকটা সেট পড়েছিল। ইন্ডিয়া ওয়াজ ভেরি আনহ্যাপি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে যেটি হয়েছে সেটি হলো জামাতের সঙ্গে বিএনপির যে দাকুমার সম্পর্ক, সেই দাকুমার সম্পর্কের পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ইসলামপন্থীদের যে বিরাট জাগরণ এবং চারিদিকে যেভাবে ইসলামাইজেশনের জয় জয়কার হচ্ছে, এবং ইসলামপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য যে একটা মাস্টার প্ল্যান নিয়ে এগুচ্ছে, এটা ভারত মনে করছে তাদের জন্য এটা জীবন মরণ সমস্যা। বাংলাদেশে যদি তালেবানি টাইপের একটি সরকার প্রতিষ্ঠিত হয়ে যায় বা এরদোয়ান টাইপের একটি সরকার প্রতিষ্ঠিত হয়ে যায়, সেক্ষেত্রে ভারতের যে সেভেন সিস্টার্স, আগামী 1 বছরের মধ্যে সেভেন সিস্টার্সের কয়টা যে স্বাধীন হয় তার কোনো নামগন্ধ আমরা এখন, তার কোনো ইয়াত্তা আমরা এখন পর্যন্ত করতে পারবো না। তো ভারত যে কোনো কারণে হোক এখন বিএনপির সঙ্গে সম্পর্ক করার জন্য মরিয়া হয়ে পড়েছে। এই কারণ হলো তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের সঙ্গে তাদের যে অতিরিক্ত দহরম মহরম, এটি মূলত তাদের কোনো ভালো পরিণতি ডেকে আনেনি। 2 নম্বর হলো যে এখন আওয়ামী লীগকে কোলে নিয়ে বসে থাকা, শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনা, আবার একটা পাপের সরকার তৈরি করা, এটি ভারতের জন্য অনেকটা শুয়ের পেছন দিয়ে উট ঢোকানোর মতো যে অসম্ভব বিষয় আমরা বলি প্রবাদ পরিবর্তনে, ঠিক সেরকমই ঘটনা। তো যাই হোক, এই জন্য তারা বিকল্প খুঁজছে। এখন ভারত যে বিকল্প খুঁজছে, সেই বিকল্প তো ডক্টর ইউনূস হবেন না, কিংবা সমন্বয়কদের আছেন তারা হবেন না, জাতীয় পার্টি হবেন না। জাতীয় পার্টিকে অবশ্যই বিএনপির সঙ্গে অ্যাড করে দেওয়া হবে, তো ওটা পরে আসছি।
এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটি হলো যে সাম্প্রতিক সময় বিএনপির সঙ্গে ভারতের যে বৈঠক, প্রকাশ্যে কিছু বৈঠক হয়েছে এবং গোপনে কিছু বৈঠক হয়েছে, এবং একটি স্ট্রং নেটওয়ার্ক আছে বিএনপির মধ্যে যাদেরকে ভারতপন্থী বলা হয়। তো এর মধ্যে যেমন গয়েশ্বর রায়কে সবাই বলে যেটা এই দাদা ভারতপন্থী লোক, ভারতের একেবারে খুব ঘনিষ্ঠ রয়্যাল লোক গয়েশ্বর রায়। আমির খুশরো মাহমুদ চৌধুরী, তাকেও ভারতের রয়্যাল লোক বলা হয়। তারপরে মিস্টার টুকু, ইকবাল মাহমুদ টুকু, তো তিনি তো একেবারে রয়ের পকেটের লোক। এইভাবে কিন্তু দলের মধ্যে ঠাট্টা হয়, মস্করা হয়, পক্ষে বিপক্ষে কথাবার্তা হয়। আমি সত্য মিথ্যা জানি না, আমি শুধুমাত্র কথাগুলো বললাম। আবার আমেরিকা, সেই মিস্টার পিটার ডিহাস তার নিজের মুখের কথা, মানে বিএনপির এই যে ভারতমুখী, ভারতের সাথে সম্পর্ক করার যে চেষ্টা, এটা আমেরিকা কখনোই স্বাভাবিকভাবে নিতে পারেনি এবং তারা বিএনপিকে বন্ধু হিসেবে গ্রহণ করেনি। তো এই কারণে তাদের অভিমান ছিল। এবং এর মধ্যেই এই অলৌকিকভাবে আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা লাভ, সমন্বয়কদের উত্থান, শেখ হাসিনার পলায়নে, পুরো জিনিসটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলার চেষ্টা করেছেন যে ইট ইস ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডিজাইনড, এবং এটার পিছনে অনেক শ্রম আছে, অনেক মেধা আছে, অনেক মাস্টার মাইন্ড আছে। ইটস অল আর ফেক। কোনো মাস্টার মাইন্ড ছিল না, কোনো রকম ওয়েল ডিজাইন ছিল না, এর সঙ্গে আমেরিকার কোনো রকম কিছু ছিল না। ইট হ্যাপেন জাস্ট অ্যাক্সিডেন্ট, জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। এটা যদি এই ঘটনার জন্য কাউকে আপনি যাকে বলা হয় পুরস্কৃত করতে চান, এই গণ অভ্যুত্থানের জন্য 1 নম্বরে পুরস্কৃত করবেন শেখ হাসিনার মানে মুখ, ঠোঁট, আমরা যেটি বলে থুতনি আঞ্চলিক ভাষায়, তো তার চোপা, এটাকে আপনাকে 1 নম্বর ধন্যবাদ দিতে হবে যে শেখ হাসিনার মুখ, থুতনি, চোপা। 3 নম্বর হলো শেখ হাসিনার অহংবোধ 2 নম্বরে। আর আরেকজন লোক বিচারপতি জাস্টিস মানিক, তাকেও আপনাকে পুরস্কার করতে হবে। কারণ এই ভদ্রলোক কয়েকটি টকশোতে গিয়ে তিনি শেখ হাসিনার ল্যাঙ্গুয়েজটিকে ম্যাটারালাইজ করেছেন, অর্থাৎ শেখ হাসিনা যে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন, এই গালিটিতে তিনি ঘি ঢেলেছেন। এবং তার পরপর 2টো টকশো, এটিএন নিউজ একটা টকশো, এটা আমার সাথে হয়েছিল, আরেকটা টকশো আমার সঙ্গে হয়েছিল, সেটা ছিল চ্যানেল আইতে। এই 2টো টকশো আন্দোলনের মাঠে রীতিমতো পেট্রোল ঢেলে দিয়েছিল। তো এই সমস্ত কারণে একটার পর একটা ঘটনা ঘটেছে আন্দোলনের মাঠে। এবং আন্দোলনের মাঠে এই ঘটনা যখন ঘটেছিল তখন বিএনপি, জামাত, অন্যান্য সরকার বিরোধী রাজনৈতিক দল, তারা তো গত 10 বছর যাবৎ সরকারকে ফাঁদে ফেলার জন্য, বিপদে ফেলার জন্য নানা রকম প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে, তাদের লজিস্টিক সাপোর্ট ছিল, তারপর প্রিপারেশন ছিল, প্ল্যান ছিল, তারা সুযোগ পাচ্ছিল না। তো যখন এরকম একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলো, তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে এই যে মাঠে একটা বিপ্লব, এই বিপ্লবটিকে তারা শক্তিশালী করলো এবং বিপ্লব হয়ে গেল। এবং বিপ্লব হয়ে যাওয়ার পরে যারা বিপ্লবের সফলতার দাবিদার, তাদের জন্য সেই বিখ্যাত একটা গল্প, সেই বিখ্যাত গল্প সেটা হলো যে এক লোক সেই বিরাট একটা মানে গর্ত, সেটা পার হতে হবে। তো পার হতে হবে, কিন্তু এটা প্রথমত গর্তটা বড়, দ্বিতীয়ত এই গর্তের মধ্যে অনেকগুলো কুমিরা আছে। এখন সেখানে কেউ লাফ দিয়ে সে পার হতে পারছিল না। হঠাৎ করে দেখা গেল একজন, ওই সবাই দর্শক যারা আছে, সেই দর্শক সেই তারা উকিঝুঁকি মারছিলেন। এর মধ্যে একজন দর্শক লাফ দিয়ে পার হয়ে গেলেন, হই পড়ে গেল, বিশাল পুরস্কার। তাকে পুরস্কার দেওয়ার জন্য সবাই সামনে নিয়ে আসছে। সে খুব রাগত, ক্রোধান্বিত এবং যাকে বলে ভীষণ রকম বিরক্ত। পুরস্কারের দিকে তার কোনো খেয়াল নাই। তিনি ক্রোধান্বিতভাবে সবাই যে প্রশংসা করছে যে আপনি কিভাবে এত বড় সফলতা অর্জন করলেন, এভাবে গর্তে পার হলেন, আপনার এত সাহস আসলো কি করে, যেখানে কুমিরের ভয় কেউ আসলো না, আর আপনি এক লাফ দিয়ে এটা পার হয়ে গেলেন, এটা হলো কি করে? তখন তিনি বলেন যে সব কথা পরে, আগে বলেন আমাকে ধাক্কাটা কে দিয়েছিল, আমি তার নামটা জানতে চাই। এখন এখানে এই আন্দোলনে ধাক্কা কে দিয়েছে সেটা আগে খুঁজে বের করতে হবে। তো যাই হোক, এখন সেই ধাক্কাটা অনেক পক্ষ দিয়েছে, যার জায়গা থেকে ধাক্কা দিয়েছে। একটা রিক্সাওয়ালা, কুলি, মজুর, মুটে, যার যতটুকু ক্ষমতা ছিল, একজন সেলুনের যিনি নরসুন্দর, সেখান থেকে শুরু করে রাস্তার যে ঝাড়ুদার, তারা যার অবস্থান থেকে কিন্তু দায়িত্ব এবং কর্তব্য পালন করেছেন, ফলে এরকম একটা বিজয় হয়েছে। তো কাজেই এখন যারা সমন্বয়ক আছেন বা যারা উপদেষ্টা আছেন, তারা সবাই এটা হলো কি করে, ধাক্কাটা কে দিল, এই চিন্তা যেভাবে করছেন। আবার লোকজন তাদেরকে তালি বাজাচ্ছেন, সেই তালিরও তাদের জবাব দিতে হচ্ছে। কিন্তু ঘটনা কিন্তু ঘটনার মতোই ঘটে চলছে। তো যেটা বলছিলাম সেটা হলো কূটনৈতিক অঙ্গনে ভারত যেহেতু জানো খেলোয়াড় এবং তাদেরকে যোগ্য সঙ্গী এবং সাথী লাগবে, আগামীতে যারাই ক্ষমতা আসুক, তারা কোনো অবস্থাতে এখন যারা আছেন তাদেরকে পার্মানেন্টলি তাদের সাথে সম্পর্ক যে স্থাপন করা যাবে না, এটা ভারত বুঝে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের 24 ঘন্টার মুভমেন্টের মধ্যে। এবং আপনারা লিখে রাখেন এই কথাটি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন ওনার ভাগ্যে এই রাষ্ট্র ক্ষমতা আছেন, কতদিন থাকবেন আমি জানি না, কয় সপ্তাহ থাকবেন আমি জানি না, তবে তার সঙ্গে ভারতের সম্পর্ক কোনো অবস্থাতে স্বাভাবিক হবে না। 2 নম্বর হলো যে ভারত বুঝে গেছে যে আওয়ামী লীগকে রাতারাতি ক্ষমতায় ফিরিয়ে আনা সম্ভব নয়, সুদীর্ঘকাল অপেক্ষা করতে হবে। আর এই মুহূর্তে তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় যে রাজনৈতিক দল, সেই দলটি হলো বিএনপি। এবং বিএনপিকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য তাদের যে ছোট ছোট দলগুলো রয়েছে, যেমন জাতীয় পার্টি আছে,
হাসানুল হক ইনুর দল আছে, রাশেদ খান মেননের দল আছে, দেখা গেল কতগুলো পরিচিত মুখ বাদ দিয়ে তাদের কমিউনিস্ট পার্টি আছে, বাসদ আছে, তারপরে জাসদ যে আরেকটা গ্রুপ আছে, ইনু সাহেবের যে উল্টো আরেকটা গ্রুপ আছে, শরীফ নুরুল আম্বিয়া, সেই গ্রুপগুলো আছে, তাদের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক ভালো। তো কাজেই বিএনপিকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য রাজনীতির যে মঞ্চ, সেই মঞ্চ তৈরি হচ্ছে এবং ভারত তাদের সেই পুরনো বন্ধু বিএনপি তাদের সঙ্গে আবার সম্পর্কটা স্থাপন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এবং এটি কোনো অলৌকিক গল্প নয়, স্বয়ং শেখ হাসিনা বলেছিলেন যে 2001 সনে ভারতই তাকে ক্ষমতা থেকে তাকে তাড়িয়েছে। এবং এইবারের যে ঘটনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া, এটার জন্য অনেকে ভারতকে দায়ী করেন যে ভারত যদি না চাইতেন তাহলে হয়তো শেখ হাসিনা থাকতে পারতো, রক্তারক্তি হতো কিন্তু শেখ হাসিনা থাকতে পারতো। কিন্তু ভারত এই দেশে তাদের বিনিয়োগ এবং ভবিষ্যতের রাজনীতি এবং স্থিতিশীলতা, এর জন্য শেখ হাসিনাকে সরিয়ে নেওয়াটাই তার উত্তম মনে করেছে এবং তারা জাস্ট উপরে দিদি দিদি বলে নিচে কেটে সামতে মলম লাগিয়ে দিয়েছে। তো এই অবস্থায় বিএনপির জন্য যে সৌভাগ্যের একটা দ্বার উন্মোচিত হয়েছে, কূটনীতির একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে, এটি বিএনপি কিভাবে কাজে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।